আসসালামু আলাইকুম। বিসিএস এবং ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির পরীক্ষাগুলোর জন্য ভোকাবুলারি সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা সাধারণত ওয়ার্ডসমার্ট বইটাকে 3 ধাপে শেষ করতেছি, যার প্রথম ধাপে থাকবে জিআরই এর হাই ফ্রিকোয়েন্সি 333টা ওয়ার্ড, যেটা আমরা ওয়ার্ডসমার্ট বই থেকে পড়তেছি। তারপর থাকবে বাংলাদেশের যাবতীয় পরীক্ষাগুলা, বিসিএস ব্যাংক সহ যাবতীয় পরীক্ষা যতগুলো আছে সবগুলার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ওয়ার্ডসমার্ট বই থেকে পড়ব, এবং সর্বশেষ ধাপে ওয়ার্ডসমার্ট বইয়ের বাকি যে সকল ওয়ার্ডগুলো থাকবে সেগুলো পড়ব। তো এই সিরিজটা আশা করি আপনার ভোকাবুলারি এনরিচ করতে খুবই সাহায্য করবে। তো এই সিরিজের ভিডিওগুলো পেতে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। চলুন শুরু করা যাক আমাদের চতুর্থ দিনের ভিডিও। আমরা গত দিন পড়েছিলাম আমরা পড়েছিলাম অ্যাম্বিভ্যালেন্স পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন আজকে আমাদের ভিডিওটা শুরু হবে অ্যামিলিউরেট থেকে। অ্যামিলিউরেট আশা করি খুব সুন্দর দেখা যাচ্ছে। অ্যামিলিউরেট থেকে আজকে আমরা শুরু করব। চলুন শুরু করা যাক। অ্যামিলিউরেট AMEL অ্যামিল IO RAT অ্যামিলিউরেট AMEL IO অ্যামিলিও RATE অ্যামিলিউরেট অর্থ টু মেক বেটার অর মোর টলারেবল। এটা আমরা একটু বাংলায় যদি দেখি তাহলে খুব সুন্দরভাবে বোঝা যাবে। ধরেন আমি একটা বাজে সিচুয়েশানে আছি। এই বাজে সিচুয়েশানের মধ্যে আমাকে কেউ একটা সামান্য কিছু করলো। আমার বাজে সিচুয়েশান পুরোটা হয়তো কাটে নাই, কিন্তু কিছুটা হলেও আমার উপকার হয়েছে, অর্থাৎ আমি কিছুটা হলেও বেটার ফিল করতেছি, অথবা কিছুটা হলেও আমার এই বাজে সিচুয়েশানটা টলারেবল হলো আমার জন্য। এর উদাহরণ হলো এরকম, ধরেন একটা জেলার বা একটা জেলখানাতে যে কয়েদিরা খুব কষ্টে জীবনযাপন করতেছে। তো এই পরিস্থিতিতে ওইখানকার জেলার বা ওয়ার্ডেন যদি একটা টিভির ব্যবস্থা করে দেয় তাদের এন্টারটেইনমেন্টের জন্য, তাহলে এটা কিন্তু তাদের জন্য কিছুটা হলেও একটা বেটার ফিলিংস দিবে। এই বিষয়টাকে আমরা অ্যামিলিউরেট বলতেছি, অ্যামিলিউরেট। ওকে, সো আমরা এই উদাহরণ দেখলে বুঝতে পারবো। ধরেন আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি। ধরেন আমি একটা খারাপ অবস্থায় আছি অর্থনৈতিক কন্ডিশনের দিক থেকে। তো এই পরিস্থিতিতে আমার কোনো একজন আত্মীয় এসে আমাকে কিছু মনে করেন 1 লক্ষ টাকা ধার দিল। এখন 1 লক্ষ টাকা দিয়ে কিন্তু আমার একদম সকল সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু আমাদের এই খারাপ অবস্থান থেকে কিছুটা হলেও আমি সাহায্য বা কিছুটা হলেও আমি বেটার ফিল করব। এই বিষয়টাকেই অ্যামিলিউরেট দ্বারা আমরা প্রকাশ করব। উদাহরণ দেখি তাহলেই বুঝে যাব। দ্য কন্ডিশন of the prisoners was ameliorated when the warden gave them color television sets and keys to their cells, অর্থাৎ সেল যে আছে তাদের চাবিও দিয়ে দিছে। আমাদের ওইটা দরকার নেই, আমরা ধরেন শুধু কালার টেলিভিশন দিয়ে বুঝলাম। আমরা আবার বলি, দ্য কন্ডিশন অফ দ্য প্রিজনার্স ওয়াজ অ্যামিলিউরেটেড when the warden gave them color television, অর্থাৎ কালার টেলিভিশন দেওয়ায় তাদের কন্ডিশন কিছুটা ভালো হয়েছে গেল। এটার পাশাপাশি একটা ওয়ার্ড কিন্তু আমরা গতদিন পড়েছিলাম, যদি আপনাদের মনে থাকে, সেটা হলো এই যে এলিভেট ALLEVIATE। একটু মনে করে দেখেন যে এইটা কী ছিল। এটা ছিল টু রিলিভ, টু লেসেন, ইউজুয়ালি টেম্পোরারিলি, অর্থাৎ টেম্পোরারিলি কোনো কিছু আমাদের একটু রিলিফ দিচ্ছে অথবা কিছুটা কমায় দিচ্ছে। এর উদাহরণ ছিল যে অ্যাসপিরিন আমাদের মাথা ব্যথা কিছুটা দূর করে, এই জন্য আমরা অ্যাসপিরিন নিতে পারি। অ্যাসপিরিন এলিভেটস হেডেক পেইন, সো আপনি অ্যাসপিরিন নিতে পারেন। আমি সাজেশন দিচ্ছি না, এখানে এক্সাম্পল লেখা। আচ্ছা, তারপর আবার এটার এক্সাম্পল ছিল যে কেউ একজন ধরে আমরা কন্ডিশন এরকম যে একজনের হাজব্যান্ড মারা গেছেন। তো এই পরিস্থিতিতে তার একটা পেট আছে, সুন্দর চার্মিং পেট, অথবা একটা বিড়াল আছে। এই বিড়ালের কাছে গেলে ওই হাজব্যান্ডের থেকে যে মারা যাওয়ার যে দুঃখ বা কষ্টটা আছে, এটা মহিলা কিছুটা ভুলে থাকতে পারে বা তার এই কষ্টটা কিছুটা কমে যায়। এটার এক্সাম্পলটা হলো ভিজিটিং চার্মিং পেট। সিমেট্রি বলতে তার নাম। ভিজিটিং দ্য চার্মিং পেট এলিভেটেড দ্য উইমেন্স গ্রিফ ওভার দ্য ডেথ অফ হার হাজব্যান্ড আমরা বললাম। ওকে, সো এই ছিল আমাদের এলিভেট এবং অ্যামিলিউরেট। ওকে, আচ্ছা, এখন আমরা যাই পরবর্তী ওয়ার্ডে। পরবর্তী ওয়ার্ডটা হলো আমাদের অ্যানাক্রনিজম।
অ্যানাক্রনিজম। এখন আপনারা একটু আমি আটকাই আপনারা ভাবতে পারেন যে মাঝখানে ওয়ার্ডগুলো এগুলো কোথায় গেল, এগুলো তো আপনি বলেন না। আমরা কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের এই ভিডিওগুলো হবে 3 স্টেপে। এখানে আমি যেগুলো দাগায় রাখছি এইগুলো হলো ফার্স্ট অফ অল জিআরিয়ার 333টা ওয়ার্ড। এটা যখন আমরা শেষ করব দেখেন এখানে আছে অ্যানালজি, তারপর এনআরকি আছে, কিন্তু আবার অ্যানিকডোট এটা নাই। এটা আমরা পরবর্তীতে হয়তো সিচুয়েশনে পড়বে। মানে এই জিআরির এই কোয়েশ্চেনগুলো যখন শেষ করব একবার, তখন আমরা বলছি তো আমরা তারপর প্রিভিয়াস ইয়ার এবং আমরা বাকি ওয়ার্ডগুলো পড়বো। তারপর তো আমরা ওয়ার্ডে চলে আসি। অ্যানাক্রনিজম আমরা স্পেলিংটা দেখি, ANACH, অ্যানাক্রো, NISM, অ্যানাক্রনিজম, ANACH, অ্যানাক্রোনিজম, NISM, অ্যানাক্রনিজম। অর্থ সামথিং, আমরা আরেকটা অর্থ দেখি, এটা বাইরে, মিসপ্লেসড ইন টাইম অর হিস্ট্রি। অ্যানাক্রনিজম অর্থ মিসপ্লেসড ইন টাইম অর হিস্ট্রি, অর্থাৎ আমরা আরেকভাবে বলতে পারি সামথিং আউট অফ প্লেস ইন টাইম অর হিস্ট্রি, অথবা ইনকনগ্রিটি। আমরা আবার একটু অর্থটা দেখি, আমি বাংলায় ব্যাখ্যা করব অবশ্যই। অ্যানাক্রনিজম অর্থ মিসপ্লেসড ইন টাইম অর হিস্ট্রি, অথবা সামথিং আউট অফ প্লেস ইন টাইম অর হিস্ট্রি, অথবা অ্যান ইনকনগ্রুইটি, স্পেলিং INCON, ইনকনগ্রু, GRU, ইনকনগ্রু, ITY, ইনকনগ্রুইটি, INCON, GRU, ইনকনগ্রু, ITY, ইনকনগ্রুইটি। এখন আমরা যে বললাম অ্যানাক্রনিজম সম্পর্কে এতগুলো কথা, এটা তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। আমরা বাংলা উদাহরণ দেখি, বুঝে যাব। ধরেন এই যে বর্তমান 2026 সাল, এই সময়ে কেউ আসার পর বলল, কেউ একটা সাহিত্য লিখতেছে, সাহিত্যতে সে লিখতেছে এরকম কথা যে তুমি আমাকে বাসায় গিয়ে পত্র দিয়ে জানিও যে তুমি কি করতেছো বা তুমি পৌঁছাইছো কিনা। এই যে বর্তমান 2026 সালের ডিজিটাল সময়, এই সময়ে যদি কেউ লেখে যে তুমি আমাকে বাসায় গিয়ে পত্র দিবা যে তুমি পৌঁছাইছো কিনা, তারপর 10-15 দিন পরে আমার এখানে পত্র এসে পৌঁছাবে, তখন আমি জানতে পারবো যে তুমি বাসায় পৌঁছাইছো। এই বিষয়টা কি এখন কেউ মেনে নিবে, বা এই বিষয়টা কি কেউ রিলেট করতে পারবে? অবশ্যই রিলেট করতে পারবে না, কারণ বর্তমানে পত্র দেওয়ার প্রচলন আমাদের যে ব্যবহারিক জীবনে অবশ্যই নাই। তাই এখন যদি কেউ পত্র দেওয়ার কথা বলে, তাহলে এটা কি আমাদের বর্তমান সময়ের সাথে যাবে? অবশ্যই যাবে না। তার মানে এটা মিসপ্লেসড হয়েছে টাইমের সাপেক্ষে বা হিস্ট্রির সাপেক্ষে। যদি আজকে থেকে 100 বছর বা 150 বছর আগে কেউ বলতো যে হ্যাঁ আমি পত্র দিয়েন যে আপনি পৌঁছাইছেন, তাহলে আমরা সেটা মেনে নিতে পারতাম, তখনকার প্রেক্ষাপটে সেটা সঠিক ছিল। কিন্তু এই পত্র দেওয়ার বিষয়টা বর্তমানে এটা মিলবে না বা এটা মিসপ্লেসড হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যানাক্রনিজম। ওকে, এই সেমভাবে যদি আমাদের 1900 বা 1850 সালের দিকে বা তারও আগে ধরেন 1700 সালে কেউ যদি সাহিত্যতে লিখতো যে তুমি বাসায় গিয়ে আমাকে একটা মেসেজ দিবে যে তুমি পৌঁছাইছো কিনা, তাহলে এইটা কি মেনে নিবে কেউ? তখনকার সময় মেসেজ কি তারাই তো জানে না, তাই না? সো এই যে মেসেজ দেওয়ার বিষয়টা তখনকার সময়ের সাথে মিলবে না, তখনকার প্রেক্ষাপটে যাবে না, অর্থাৎ এই মেসেজ দেওয়ার বিষয়টা তখনকার সময়ের সাথে অ্যানাক্রনিজম, এটা আমরা বলতে পারি। ওকে, তো আমরা এইটাই আসলে মিসপ্লেসড ইন টাইম অর হিস্ট্রি। ওকে, আর আমরা যদি বইয়ের এক্সাম্পল দেখি, তাহলে এখানে বলতেছে এখনকার সময়ে ধরেন যে হসপিটালাইজড, একটা হসপিটাল হলো এখনকার একটা সিস্টেম ড্রিভেন সময়, অথবা পার্সোনাল কেয়ারের কোনো অবস্থা কিন্তু হসপিটালে খুব বেশি টাকা ছাড়া সম্ভব না, তাই না? এখন এই হসপিটালের একটা সিস্টেম ড্রিভেন সময়ের মধ্যে যদি কেউ চিন্তা করে যে তাকে বাসায় এসে কেউ কোনো ডাক্তার দেখে দিয়ে যাবে, সেটা কি সম্ভব? অবশ্যই সেটা সম্ভব না, যেটা হয়তো বা এই 1900 সালের দিকে সম্ভব ছিল যে বাসায় এসে ডাক্তার দেখে যাবে একটা রুগীকে। এটাই এখানে বলছে যে in this day of impersonal hospitals, a family doctor who will visit you at home seems like an anachronism. In this day of impersonal hospitals, a family doctor who will visit you at home seems like an anachronism. এই ইম্পার্সোনাল বলতেই সিস্টেম ড্রিভেন অথবা মেকানিক্যাল অথবা
ল্যাকিং অফ হিউম্যান টাচ রিলেটেড কোনো কিছু বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি ক্লিয়ার। আবার আরও একটা উদাহরণ এখানে আছে, এখানে আমরা একটা সুন্দর ইংলিশ জানবো, হচ্ছে অ্যানাক্রনিস্টিক প্র্যাকটিস। এটা বলতে কী বোঝাচ্ছে? এটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি যদি চাই, যে অ্যানাক্রনিস্টিক প্র্যাকটিস মানে সেকেলে প্রথা। এখানকার এই যে দ্বিতীয় উদাহরণের মূল উপজীব্যটা বলি, তারপর আমি পড়তেছি রিডিং। দ্বিতীয় উদাহরণটার মূল উপজীব্য এরকম যে আমরা মুভিতে অনেক সময় দেখি যে একজন নায়ক সে নায়িকার জন্য দরজা খুলে দাঁড়ায় এবং নায়িকা প্রবেশ করে কোনো একটা গাড়িতে অথবা কোনো একটা হোটেল রুমে বা যেখানে হোক সে প্রবেশ করে। আর এই দরজা ধরে যে দাঁড়ায় থাকাটা সেটা নায়ক করে, এটা আমরা মুভিতে দেখি। কিন্তু এটা বর্তমানে অনেক মহিলা তারা এটা ব্যাকডেটেড বা অনেক সেকেলে প্রথা টাইপ মনে করে। তো এই বিষয়টাকেই মনে করে এইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে না ঠিক আছে, এটা কি এখনকার কি ওই আগের সময় বসে আছে এখনও, তারা এটা মনে করে মহিলা কিছু মানুষজন। তো এটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। এটাকে ইংলিশে এখানে বলছে ইন দিস মডার্ন লিবার্টেড টাইমস সাম উইমেন ডিসডেইন দ্য অ্যানাক্রনিস্টিক প্র্যাকটিস অফ এ ম্যানস holding open a door for a woman. In these modern liberated times, some women disdain the anachronistic practice of a man's holding open a door for a woman. এখানে disdain মানে তাচ্ছিল্য করা। আশা করি বুঝতে পারছেন। আমরা যাই পরবর্তী ওয়ার্ডে। আমাদের পরবর্তী ওয়ার্ড হলো অ্যানালজি অথবা অ্যানালোগাস। অ্যানালজি অথবা অ্যানালোগাস। অ্যানালজি অথবা অ্যানালোগাস আমরা বিষয়টা আগে বোঝার চেষ্টা করি। অ্যানালজি, আশা করি যারা ব্যাংক প্রিপারেশন নিচ্ছেন তারা অ্যানালজি নামটা শুনেছেন। অ্যানালজি হলো, ধরেন আমরা অ্যানালজি সম্পর্কে উদাহরণে হয়তো বা জানি, তবু আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। অ্যানালজি সাধারণত এমন জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝায় যেগুলো অন্য দিক দিয়ে খুব বেশি একটা মিল নাই, শুধুমাত্র অ্যানালজির দিক থেকেই মিল আছে। একটু অসুবিধা হইতে পারে বুঝতে, আমরা উদাহরণ দিলে বুঝে যাব আশা করি। অ্যানালজি সাধারণত এমন জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝায় যেগুলা অন্য দিক দিয়ে খুব একটা মিল নাই। উদাহরণ হবে এরকম, এই যে অ্যানালজিটা থাকে এইভাবে, এই যে দেখেন, আশা করি দেখা যাচ্ছে যে ব্রেইন ইজ টু গ্লুকোজ ইকুয়াল টু ইঞ্জিন ইজ টু ফুয়েল। আমরা বুঝবো ব্রেইন ইজ টু গ্লুকোজ ইকুয়াল টু ইঞ্জিন ইজ টু ফুয়েল। এখন আমরা ধরেন এমসিকিউতে থাকবে এইভাবে যে ব্রেইন ইজ টু গ্লুকোজ ইকুয়াল টু দে একটা কোয়েশ্চেন মার্ক দিবে এবং নিচে 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে একটা থাকবে ইঞ্জিন ইজ টু ফুয়েল। এখন প্রথমে আমাদের কি বুঝতে হবে, এটা কি দেখেন, যে প্রথমে কিন্তু প্রশ্নে থাকবে ব্রেইন ইজ টু গ্লুকোজ, মানে আমাদের এটা ধারণা করে নিতে হবে। দেখেন যে ব্রেইন আর গ্লুকোজের মধ্যে সম্পর্কটা কি। গ্লুকোজ দিয়ে কিন্তু আমাদের ব্রেইনটা চলতেছে, ঠিক আছে? তার মানে আমরা ধরে নিতেছি যে আমাদের ব্রেইন চলতেছে গ্লুকোজ দিয়ে। ওকে, তাহলে অপশনের মধ্যে এরকম একটা জিনিস খুঁজতে হবে যেটা একটা চলতেছে আর একটা দিয়ে। এখানে একটা অপশন থাকবে এরকম যে ফুয়েল দিয়ে চলতেছে ইঞ্জিন, তখন আমরা এটা দাগাই দিতে পারবো। এইভাবে আসলে অ্যানালজিগুলো কাজ করে, বুঝতে পারছি? এইভাবে আপনি যখন অ্যানালজি পড়বেন তখন এই জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারবেন। এখন আপনি দেখেন যে ব্রেইন আর গ্লুকোজ এর মধ্যে কি ন্যূনতম কোনো সাদৃশ্য আছে? আপনার মনে হয় কি এটা সিমিলার ওয়ার্ড? কখনো না। কিন্তু অ্যানালজির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ দিয়ে ব্রেইন চলে, তার মানে ফুয়েল দিয়ে ইঞ্জিন চলে। এই দুইটা বিষয় বা এই দুইটা ধারণা সেম, অর্থাৎ আমরা এই দুইটা দাগাইতে পারি সদৃশ আকারে বা অ্যানালজি আকারে। এই বিষয়টাকেই বলতেছে অ্যানালজি। ওকে, আচ্ছা, তারপর ধরলাম যে এখানে আরও তো 3টা অপশান আছে, তার মানে এই বাকি 3টা অপশান কি ব্রেইন আর গ্লুকোজের সাথে অ্যানালজি হবে না। তখন আমরা বলতে পারবো যে দে আর নট অ্যানালোগাস, তারা অ্যানালজি, তাদের মধ্যে অ্যানালজি নাই। এই বিষয়টা বোঝানোর জন্য আমরা ইংলিশে বলতে পারি দে আর নট অ্যানালোগাস। দে আর নট অ্যানালোগাস। অ্যানালোগাস এর স্পেলিংটা হলো ANALO, অ্যানালো, GOUS, অ্যানালোগাস। ANALO, অ্যানালো, GOUS, অ্যানালোগাস। অর্থাৎ যদি আমরা মিলটা না পাই, অর্থাৎ বাকি তো 3টা অপশান ছিল, ওইগুলা কি ব্রেইন আর গ্লুকোজের সাথে অ্যানালজি হয় না? যদি অ্যানালজি না হয় তখন আমরা বলতে পারবো দ্য রেস্ট অফ দ্য 3 অপশনস
অ্যানালগাস টু ব্রেইন অ্যান্ড গ্লুকোজ। আবারও বলি, দ্য রেস্ট অফ দ্য থ্রি অপশানস আর নট অ্যানালগাস টু ব্রেইন ইজ টু গ্লুকোজ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখানে ব্রেইন আর ইঞ্জিন, ব্রেনের সাথে কিন্তু ইঞ্জিন অ্যানালগ, মানে অ্যানালগ, ব্রেনের সাথে যে ইঞ্জিনের সম্পর্কটা এটাকে আমরা বলতে পারবো অ্যানালগ। ব্রেইন ইজ অ্যানালগ টু ইঞ্জিন। আবার আমরা বলতে পারবো গ্লুকোজ ইজ অ্যানালগ টু ফুয়েল। গ্লুকোজ ইজ অ্যানালগ টু ফুয়েল। আচ্ছা, অ্যানালগ বানানটা কেমন? ANA LOGUE, ANA LOGUE, অ্যানালগ। এখন পর্যন্ত আমরা অ্যানালজি নিয়ে যেগুলো বলছি বাংলায় একটা রিক্যাপ করে তারপর আমরা ইংলিশটা দেখতেছি কি লেখা আছে। অ্যানালজি সাধারণত এমন জিনিসের মধ্যে সাদৃশ্য বোঝায় যেগুলো অন্য দিক দিয়ে খুব একটা মিল নাই। ওকে, আচ্ছা, উদাহরণ হলো ব্রেইন, গ্লুকোজ, এর সাথে মিল আছে ইঞ্জিন আর ফুয়েলের, আর বাকি তিনটা অপশানে মনে করেন মিল নাই যদি এক্সাম হলে থাকে। তো আমরা বলতে পারবো যে দ্য রেস্ট অফ দ্য থ্রি অপশানস আর নট অ্যানালগাস টু ব্রেইন ইজ টু গ্লুকোজ। আচ্ছা, ঠিক আছে। আবার এখানে ব্রেইন আর ইঞ্জিনের মধ্যে যে সম্পর্ক এটাকে আমরা বলতে পারবো, দুঃখিত, এটাকে আমরা বলতে পারবো ব্রেইন ইজ অ্যানালগ টু ইঞ্জিন। আবার গ্লুকোজের সাথে ফুয়েলের সম্পর্কটাকে বলতে পারবো গ্লুকোজ ইজ অ্যানালগ টু ফুয়েল। অ্যানালগ বানানটা হলো ANA LOGUE, অ্যানালগ। কখনো কখনো এটার বানানটা হয় এরকমও ANA LOG, অ্যানালগ, ANA LOG, লগ, অ্যানালগ। আচ্ছা, এখন আমরা ইংলিশটা দেখি। অ্যানালজি, অ্যানালজি, ANA LOGY, অ্যানালজি। আবার অ্যানালোগাস, ANA LOGUS, অ্যানালোগাস। A comparison of one thing to another. Analogous means a comparison of one thing to another. আরেকটা মিনিং হলো সিমিলারিটি। আচ্ছা, analogy usually refers to similarities between things that are not otherwise very similar. Analogy usually refers to similarities between things that are not otherwise very similar. ওকে, এটাই আমরা ইংলিশে, এটাই আমরা বাংলাতে বলেছিলাম। আচ্ছা, তারপর টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যানালজি বিটুইন টু থিংস, আমরা যে এক্সাম্পল নিয়েছিলাম বিটুইন টু থিংস, উই ক্যান সে দ্যাট দে আর নট অ্যানালোগাস। টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যানালজি বিটুইন দ্য টু থিংস, উই ক্যান সে দ্যাট they are not analogous. To say there is no analogy between two things, we can say that they are not analogous. আচ্ছা, ঠিক আছে। আবার something similar in a particular respect to something else is its analog. Something similar in a particular respect to something else is its analog. অথবা এটাকে বলা হয়, এটার উচ্চারণটা হয় অনেক সময়, সরি, এটা স্পেলিংটা হয় ANALOG, লগ, অ্যানালগ, ANALOGUE, অ্যানালগ, দুইটাই হয়। আচ্ছা, লাস্টের লাইনটার মানে কি? সামথিং সিমিলার ইন এ পার্টিকুলার রেসপেক্ট টু সামথিং এলস। দেখেন, এটা কিন্তু একদম ডিরেক্ট সিমিলার যে হবে এটা কিন্তু বলে নাই, এটা বলছে কোনো একটা পার্টিকুলার রেসপেক্টে। তার মানে এই যে রেসপেক্টে বলতে ব্রেনের সাথে গ্লুকোজের যেই সম্পর্কটা, এটা আমরা রেসপেক্টটা সেট করে দিছি প্রশ্নের মধ্যে। তারপরে অপশনে গিয়ে দেখবো এই রেসপেক্টে আর কোনটা মিল আছে, ইঞ্জিন আর ফুয়েল। এখন মনে করেন এখানে যদি আরেকটা অপশন থাকতো এরকম যে এলিগেটর আর অ্যালার্জি, এইখানে যে এক্সাম্পলটা দিচ্ছে অ্যালার্জি আর এলিগেটর, এটার সাথে কি আমাদের ব্রেন আর গ্লুকোজের যে রেসপেক্টটা সেট করছিলাম মিল আছে? কোনোভাবেই মিল নাই। তো আমরা বলতে পারবো এই অ্যানালোগাস না তারা। আশা করি অ্যানালোগাসটা খুব ভালো করে বুঝছেন। আমরা এখন সামনে যাই। এখানে আরেকটা জিনিস বলতে পারি যে ব্রেইন ইজ অ্যানালগ টু ইঞ্জিন, গ্লুকোজ ইজ অ্যানালগ টু ফুয়েল। আচ্ছা, গেল। এনার্কি, আমাদের দেশে 2024 সালে এনার্কি সিচুয়েশন তৈরি হয়েছিল। এখন আপনি বলেন যে এনার্কি মানে কি না দেখে। আচ্ছা, আমি বলি, এনার্কি মানে হলো অরাজকতা, একদম বাংলায় ডিরেক্ট যেটাকে বলা হয় অরাজকতা। কোনো সরকার নাই, কোনো ল নাই, কোনো আইন কানুন নাই, এই অবস্থাটাকে বলা হয় এনার্কি। একদম সহজ ভাষায় যেটাকে বলে আর কি। আচ্ছা, এনার্কি বলতেছে, এনার্কির যদি ইংলিশটা দেখি, সরি, এনার্কি আগে স্পেলিংটা দেখি, ANAR, CHY, এনার্কি, ANAR, CHY,
অ্যানার্কি। অ্যানার্কি এর অর্থ অরাজকতা বাংলায়, আরও কয়েকটা অর্থ আছে। আচ্ছা, আমরা ইংলিশটা দেখি। অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অর কন্ট্রোল, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অর কন্ট্রোল, ললেসনেস, ললেসনেস, ডিসঅর্ডার। অ্যানার্কি অর্থ অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অর কন্ট্রোল, ললেসনেস, ডিসঅর্ডার। আচ্ছা, বুঝতে পারছি। এখন এক্সাম্পল দেখি, এক্সাম্পলটাকে বাংলায় বলি। ধরেন একটা দেশের প্রেসিডেন্ট এবং দেশের যে সাংসদ আছেন তাদেরকে ওই সংসদ ভবনে একদল বিদ্রোহী গোষ্ঠী আটকায় রাখছে। তখন এই পরিস্থিতিতে আমরা বলতে পারবো যে এটা একটা অ্যানার্কি সিচুয়েশন, অ্যানার্কিতে পড়ে গেছে স্টেটটা বা দেশটা অ্যানার্কিতে পড়ে গেছে। এটাকে ইংলিশে বলতেছে দ্য কান্ট্রি ফেল ইনটু এ স্টেট অফ অ্যানার্কি after the rebels kidnapped the president and locked the legislator inside the capital. The country fell into a state of anarchy after the rebels kidnapped the president and locked the legislator inside the capital. এখানে লেজিসলেটর মানে সংসদ সদস্য বা সাংসদ, আর ক্যাপিটল স্পেলিংটা দেখবেন, ক্যাপিটল, TOL, ক্যাপিটল হলো সংসদ ভবন। ওকে, আচ্ছা, অনেকে ভাবতে পারে যে অ্যানার্কি ওয়ার্ডটা কি শুধু আমরা এইরকম পলিটিক্যাল সিচুয়েশনেই ব্যবহার করব নাকি আরও কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই আরও এক জায়গায় আরও বিভিন্ন জায়গায় কাওস যেখানে আছে সেখানে আমরা অ্যানার্কি ব্যবহার করতে পারি। যেরকম একটা সিম্পল উদাহরণ হলো এরকম যে ক্লাসের মধ্যে যখন শিক্ষক বের হয়ে যায় তখন কিন্তু আমরা বলি একদম চিল্লাপাল্লা শুরু হয়ে যায় ক্লাসের মধ্যে। তো এই বিষয়টাকে আমরা অ্যানার্কি বলতে পারি। এর উদাহরণটা হলো দেয়ার ওয়াজ anarchy in the kindergarten when the teacher stepped out of the door for a moment. There was anarchy in the kindergarten when the teacher stepped out of the door for a moment. মানে টিচার ডোর থেকে বের হয়ে যাইতেই সেখানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে, তাদের মধ্যে একটা মাছের বাজার তৈরি হয়ে গেছে। এটা সহজ ভাষায় বলতে বোঝাচ্ছে। আচ্ছা, অ্যানার্কির কাছাকাছি আরেকটা ওয়ার্ড আছে, তা হলো মোনার্কি। অ্যানার্কির কাছাকাছি আরেকটা ওয়ার্ড হলো মোনার্কি, MONA, মোনা RCHY, মোনার্কি, MONARCHY, মোনার্কি, MONA, মোনা RCHY, মোনার্কি, MONAR, মোনার, CHY এভাবে বলার দরকার ছিল, MONAR, মোনার, CHY, মোনার্কি। ওকে, ডান। মোনার্কি কি? মোনার্কি হলো কোনো একটা দেশ যেখানে রাজা অথবা রানীর মাধ্যমে দেশটা পরিচালিত হচ্ছে, অথবা একজন লিডার আছে শুধুমাত্র, সেখানে টপ লিডার একজন, সেই একজনের কথাই দেশ চলে। এইরকম পরিস্থিতিকে আমরা বলতে পারি মোনার্কি, যেরকম উত্তর কোরিয়া। ওকে, সো মোনার্কির মানে এ গভর্নমেন্ট হেডেড বাই এ কিং অর এ কুইন মিন্স ওয়ান লিডার। এ গভর্নমেন্ট headed by a king or queen means one leader. আশা করি মোনার্কি বুঝতে পেরেছেন। তারপর অ্যানোমালি, তারপর আমরা দেখব অ্যানোমালি এর সাথে আছে অ্যানামলি এর সাথে আছে অ্যানামোলাস, মানে একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। আমরা যদি মনে করেন, আমরা গত কয়েকটা ভিডিও আগে দেখেছি যে এভেরান্ট, বা প্রথম ভিডিওতে দেখেছিলাম এভেরান্ট, ABERRANT, এভেরান্ট। আরেকটা দেখছিলাম সাথে এভারেশন, ABERRATION, এভারেশন যা। এভারেশন অ্যানামলির যে অর্থ ছিল, এভারেশন আর এভারান্টের যে অর্থ ছিল, অ্যানামলি আর অ্যানামোলাসের অর্থ সেম, একদম হুবহু সেম। এখানে দেখেন যে অ্যানামলিয়ার অর্থ দেওয়া আছে অ্যাভারেশন, ওকে, অথবা ডেভিয়েশন, যেটা আমরা অ্যাভারান্টও দেখে আসছিলাম। ওকে, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ, এখানেই সমস্যা হয়ে যেতে পারে। এভারান্ট কি ছিল? এভারান্ট ছিল অ্যাডজেক্টিভ। এভারেশন কি ছিল? এভারেশন ছিল নাউন। আচ্ছা, আর অ্যানামলি এটা কি? অ্যানামলি এখানে নাউন আর অ্যানামোলাস হলো অ্যাডজেক্টিভ। আপনি ভালো করে খেয়াল করবেন, এভারান্ট ছিল অ্যাডজেক্টিভ, এভারেশন নাউন। ওকে,
আবার এখানে অ্যানামলি নাউন আর অ্যানামোলাস হলো অ্যাজেক্টিভ, ব্যবহার একদম হুবহু সেম। আমরা যদি এক্সাম্পল বলি, হিজ বিহেভিয়ার ওয়াজ অ্যাবেরান্ট, হিজ বিহেভিয়ার দুঃখিত, we were surprised by his aberrant behavior. We were surprised by his aberrant behavior. আমরা তার aberrant behavior সারপ্রাইজ ছিলাম। aberrant এখানে অ্যাজেক্টিভ, তাহলে আমরা এখানকার অ্যানামোলাস ব্যবহার করতে পারবো। We were surprised by his anomalous behavior. We were surprised by his anomalous behavior. আবার আমরা যদি নাউনটা ইউজ করি, snowstorm in June is an aberrant. Snowstorm is aberration. Snowstorm in June is aberration. Snowstorm in June is aberration. আবার বলতে পারি snowstorm in June is anomaly. Snowstorm in June is anomaly. আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি 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 মানে এ ফার্ম ডিসলাইক, অথবা একদম চরমভাবে আমরা ঘৃণা করি এমন জিনিসটাকেই অ্যান্টিপ্যাথি বলতেছি। ওকে, অ্যান্টিপ্যাথি মানে এ ফার্ম ডিসলাইক অথবা শুধু ডিসলাইক। এখানে যে এক্সাম্পল দিচ্ছে ওইটা আসলে বলে লাভ নাই, কারণ ওইটা আমাদের কনটেক্সটে যাবে না। আপনি চাইলে একবার রিডিং করে বুঝতে পারেন। আমরা আমাদের কনটেক্সটে কিছু অ্যান্টিপ্যাথির দেখি, উদাহরণ দেখি। আগে অ্যান্টিপ্যাথির সাথে আরও কয়েকটা ওয়ার্ড আছে, সেটা দেখি নাই। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথেটিক, অ্যান্টিপ্যাথিস। আবার বলি, অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথেটিক, অ্যান্টিপ্যাথিস। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথেটিক, অ্যান্টিপ্যাথিস। অ্যান্টি, এএনটিআই, অ্যান্টি, পিএটিএইচওয়াই, অ্যান্টিপ্যাথি। ANTI, anti, PATHY, antipathy. Antipathetic, ANTI, anti, PATHE, TIC, antipathetic. ANTI, anti, PATHE, TIC, antipathetic. Antipathies, ANTI, anti, PATHIES, antipathies. ANTI, anti, PATHIES, antipathies. আচ্ছা, মানলাম। এখন এটা কোনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যান্টিপ্যাথি তো দেখলাম এই যে একটা ফার্ম ডিসলাইক অথবা চরমভাবে ঘৃণা করা এমন একটা বিষয়কে বোঝাচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথেটিক মানে হলো বিরক্তিকর, একদম মানে আমার ঘৃণার কারণ বা ডিসলাইক বলে না, বিরক্তিকর। এটা একটা তুমি এই বিষয়গুলো আমার জন্য বিরক্তিকর, এই বিষয় ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্যাথেটিক ব্যবহার করব। আর অ্যান্টিপ্যাথিস মানে হলো যেই সকল কারণগুলা আমার বিরক্তির কারণ হয় সেইগুলোকে বলতেছি অ্যান্টিপ্যাথিস। উদাহরণ দিলে বোঝা যাবে। আচ্ছা, সো আমরা এখন যদি বলি অ্যান্টিপ্যাথি তো নাউন আকারে ব্যবহার করি। ধরেন আমি পড়াশোনা করতেছি, তো এই সময় আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, কেউ একজন বলতেছে এই টমেটো এইটা বলতেছে, আবার আশেপাশে কনস্ট্রাকশনের শব্দ হচ্ছে, আবার মাইকে আইসা কোনো কিছুর প্রচারণা চালাচ্ছে। এই যে নয়েজ, কনস্ট্রাকশন, এই বিষয়গুলা আমার জন্য কিন্তু চরমভাবে আমি হেট করি বা আই ফার্মলি ডিসলাইক দিস থিংস। ওকে, সো আমি কীভাবে বলতে পারি যে আই ফিল অ্যান্টিপ্যাথি টুয়ার্ড নয়েজেস, কনস্ট্রাকশন সাউন্ডস। ওকে, আমি কি বলতে পারি? আই ফিল অ্যান্টিপ্যাথি টুয়ার্ড নয়েজ, কনস্ট্রাকশন সাউন্ডস এটসেট্রা। ওকে, তারপর লাইন আমরা বলতে পারি দিজ আর কোয়াইট অ্যান্টিপ্যাথেটিক টু মি। অথবা আমরা বলতে পারি মাই ফিলিংস অন দিস ম্যাটার্স আর কোয়াইট অ্যান্টিপ্যাথেটিক বা বিরক্তিকর। মাই ফিলিংস অন দিস ম্যাটার্স আর কোয়াইট অ্যান্টিপ্যাথেটিক। ওকে, আবার অ্যান্টিপ্যাথিস মানে কি? এই যে বিষয়গুলা নয়েজ, তারপর মাইক সাউন্ড, দেন কনস্ট্রাকশন সাউন্ডস, এইগুলা সবগুলা আমার অ্যান্টিপ্যাথিস। মানে মাই অ্যান্টিপ্যাথিস আর দ্য থিংস আই ডোন্ট লাইক, অর্থাৎ এই বিষয়গুলো আমি পছন্দ করি না, এই জন্য এই বিষয়গুলো হলো আমার জন্য অ্যান্টিপ্যাথিস। ওকে, তাহলে আমাদের কারেন্ট চলে গেছে, মানে লাইট চলে গেছে। আমাদের এই পর্যন্তই রাখতে হবে। আমাদের 6টাই ছিল টার্গেট, তো আমাদের 6টা ভোকাবও পড়া শেষ, টাইমও অনেকক্ষণ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা 5ম দিনের ভিডিওতে দেখা হবে। তো এই ভিডিওগুলো আপনি আশা করি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এবং এই ভিডিওগুলো যেহেতু ভোকাব রিলেটেড আবার আপনার জবেও লাগবে, তো এই চ্যানেলের সাথে থাকলে ইনশাল্লাহ এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনি পেতে থাকবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে, অর্থাৎ সামনের 5 নম্বর ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।